ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকে ওয়াকিবহল যে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার দীর্ঘ শুনানি হচ্ছেন। বিচারপতিদ্বয় এতটাই পড়াশুনো করেছেন এই মামলা নিয়ে, তারা চিন্তা করছেন যে কী করে 32,000 শিক্ষকের চাকরি বাঁচিয়ে যারা বঞ্চিত আছে তাদেরও একটা সুযোগ করে দেওয়া যায়। কার্যত এটা পরিষ্কার হয়ে গেছে শুনানিতে। সেই জায়গা থেকে আগামী 30শে জুলাই এবং 31শে জুলাই এই মামলার শুনানি। কিন্তু একজন ভদ্রলোক যিনি 8 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিককে বাঁচিয়ে এসছেন, যিনি সমস্ত রহস্যের কিনারা করে দিতে পারতেন, যিনি একজন বরিষ্ঠ আইনজীবী, সৎ মানুষটা সৎ, কিন্তু তার এই প্রাথমিক শিক্ষা পর্ষদের গোটা বিষয়ে তার যে কেন এই সমস্ত ভ্রান্ত জিনিসগুলো তিনি কোর্টের সামনে পেশ করেন তার সদুত্তর আমরা জানি না। তিনি হচ্ছেন লক্ষ্মীকান্ত স্যার। নামটা ভালো, কিন্তু কাজটা তিনি কিন্তু ভালো কিছু করছেন না। কারণ যখনই তিনি মুখ খোলেন তিনি এমন কিছু বলে দেন যাতে করে কিন্তু সেটেল জিনিসটা আনসেটেল হইয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের বাকি আইনজীবীদের জন্য। এর আগে একাধিকবার তিনি যখনই মুখ খুলেছেন তখনই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপাকে পড়েছে। আমি জাস্ট কয়েকটা জিনিস আপনাদের ধরিয়ে দেবো যে কি করে বিপাকে পড়তে চলেছে তার এই সাবমিশনের পর। কারণ তিনি যে জায়গাটায় খুঁচিয়ে তুলেছেন সেটা কিন্তু অনেকেরই একটা একটা কষ্টকর একটা জায়গা। তার কারণ হচ্ছে প্যানেল পাবলিশ হয়নি দিনের আলোতে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোদিন প্যানেল পাবলিশ করেনি। যা করেছে ডিপিএসসি, তাও কয়েকটা ডিপিএসসি দেওয়ালে টানিয়েছিল। আগে সাবমিশনটা শুনে নিন তিনি কি বলেছিলেন কোর্টে। Your Uttar Dinajpur marks were disclosed, no? Yes, The that's website. it. Pasting. That's the reason I say, Miller, or this is on No, instruction. during pendency of the writ petition, Not pendency of the writ, board has uploaded information, no? Miller. This is for Before, there are so many writ petitions filed at the relevant time, challenging the panel that was published by the board. annexing Now, the panel. annexing the panel. No, So many Mr. writ Gupta, was there publication of Yes, panel? publication of the panel in each office of the district primary school council. No, never. So that must be under a signature of an officer. These panels were annexed with the writ petitions. So many writ petitions. Maybe leaving aside that, Numbers. no, leaving aside what you are the statutory body. Yes, it So, was published that. did you have any decision for publication of panel? Board must be, no group D staff can go and just paste it. There must be a system, no? Some letter sending issued by the board to the respective DPSCs to hang it up. That letter has been brought on record. I haven't seen that letter, but the panels, Miller, in different have been annexed with the writ petitions where they have challenged the one. There are so many writ petitions. No, we want to know what was the procedure adopted by you. Procedure After written test, interview, aptitude, After everything, Miller, the panels were the respective panels of each separate district were sent to the respective DPSCs for hanging up in their notice. after approval by the board, now Yes, first it has to be sent to the board. After every stage is over, it was just sent to the DPSCs for the purpose of issuing appointment letters on the basis of such panel. But that is not stated in your affidavit in opposition. আপনাদের প্রত্যেকের মনে থাকবে হিরণ্ময় ভট্টাচার্য স্যারের বেঞ্চে, জাস্টিস হিরণ্ময় ভট্টাচার্য স্যারের বেঞ্চে একটি মামলা, রিজার্ভেশন মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার হেরে গেছিলেন। তার কারণ হচ্ছে জাস্টিস জিজ্ঞাসা করেছিলেন যে প্যানেল তো পাবলিশ হয়নি, তাহলে এই যে প্যানেল আপনারা দেখাচ্ছেন, ওখানে মালদা ডিস্ট্রিক্ট প্যানেল দেখানো হয়েছিল, এই প্যানেলটা সারবত্তা কোথায়? কারণ বোর্ড তো কোনোদিন প্যানেল পাবলিশ করেনি। বিকাশ রঞ্জন স্যার সে উত্তর দিতে পারেনি, যার জন্য মামলাটা তিনি হেরে গেছিলেন এবং নোট অনের প্রসঙ্গে কাউন্সিলিংয়ের ফান্ডা দিয়ে টোটাল মামলাটাকে বিকাশ রঞ্জন স্যার হেরে যান। তো সেই জায়গা থেকে কতগুলো বিষয় উঠে আসে। প্রথমত এলকে গুপ্তা স্যার পরিষ্কার বললেন যে প্যানেল পাবলিশ হয়েছে, সেটা ডিপিএসসি করেছে, বাট বোর্ডের সে কোনো বোর্ডের পাবলিশ করার কথা ছিল না, ডিপিএসসি করেছে, মানলাম ডিপিএসসি করেছে, অ্যাপ্রুভালের গল্প ছেড়ে দিলাম যে অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু তারপরে গিয়ে যে বিষয়টা সামনে আসে, একবার দেখুন তো, এটা যে সিলেকশন কমিটিতে প্যানেল তৈরি করবে, এখানে কোনো দ্বিমত নেই,
বোর্ডের আন্ডারে থাকা সিলেকশন কমিটি প্যানেল তৈরি করবে। থার্ড পার্টি এজেন্সি কি করেছে, আমি ধরে নিলাম থার্ড পার্টি এজেন্সিও বৈধ। তারপরে গিয়ে এই পয়েন্টে যখন তুলে ধরা হবে একবার কোর্টের সামনে, এই কোর্ট কী অবজারভেশন রাখবে তারপর, আমি সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছি। তার কারণ একটা শকিং ইনফরমেশন আপনাদের দেবো, সেটা হচ্ছে 26/9/2016 তারিখে 42,949 নোটিফিকেশান জারি হয়, যে বিজ্ঞপ্তি জারি হয় যে 42,949 বিজ্ঞপ্তিতে চাকরি পরীক্ষা মানে প্রাথমিক শিক্ষকের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। বিশ্বাস করবেন না, তার 8 দিনের মাথায় এই সিলেকশন কমিটি ফর্ম হয়। কারা ছিলেন সেই সিলেকশন কমিটি? প্রথম কথা হচ্ছে আপনার রিক্রুটমেন্ট করছেন, আপনি তো আগের থেকে সব কিছু, আপনি তো ইন্টারভিউতে কাউকে ডাকবেন, আর ইন্টারভিউতে নিশ্চয়ই সমস্ত কিছু করার 8 দিন পরে নিশ্চয়ই এঙ্গেজ করতে পারবে না, তাকে অনেক আগের থেকেই করতে হবে, মানে অ্যাপ্লিকেশন আপনি ইনভাইট করছেন। তো তার 8 দিন পরে গিয়ে ভাবুন না, একবার যদি এরকম ঘটনাটা ঘটে, মানে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেখানে গিয়ে সাচ অ্যান্ড সাচ এরকম একটা সিলেকশন কমিটি ঘটনা হচ্ছে, এটা যখন চাষি শুনবেন অবাক হয়ে যাবেন যে এইভাবে কোথাও কি বিজ্ঞপ্তির পরে গিয়ে সিলেকশন কমিটি ফর্ম হচ্ছে। যাই হোক, দেন রাখলাম সিলেকশন কমিটি, 4/10 গিয়ে সিলেকশন কমিটি ফর্ম হয়। এবং সেক্ষেত্রে কে ছিলেন এই সিলেকশন কমিটিতে? সিলেকশন কমিটি কম্প্রাইজিং অফ শ্রী মানিক ভট্টাচার্য তৎকালীন প্রেসিডেন্ট, শ্রীমতী রত্না বাগচি তৎকালীন সচিব ছিলেন পর্ষদের। দেন তারপরে যারা ছিলেন, এইটা যখন বিচারপতিদের সামনে আনা হবে, বিশ্বাস করুন সিলেকশন কমিটিতে এরকম হতে পারে না। আর সিলেকশন কমিটিতে হয়তো কিছুটা প্রভিশন চেঞ্জ করা হয়েছিল, কাউন্সিল থেকে বোর্ডের পাওয়ার নিয়ে আসা হয়েছিল, ডিপিএসসি চেয়ারম্যানের থেকে সেখান থেকে বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন, বাট টোটাল সিলেকশন কমিটিটা সেই ফর্মেই থাকবে। যাই হোক, তারপর কারা আছে দেখি। তো সেক্ষেত্রে সেক্রেটারি অ্যান্ড আদার বোর্ড মেম্বার নেমলি সিস্টার এমিলিয়া লরেটো RCPTTI, সেক্ষেত্রে তিনি ছিলেন প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের। প্রফেসর আলকাদ্রি দ্য ভাইস চেয়ারম্যান অফ উর্দু একাডেমি, নিরঞ্জন দত্ত দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড চিলকানা JB স্কুল ডিস্ট্রিক্ট কোচবিহারের। কারা এরা, কেন থাকবেন এখানে? সিলেকশন কমিটিতে এরকম কোনো থাকার কোনো রুল ছিল না। এখন প্রশ্ন হলো, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 26/9/2016 তারিখে, তারপর গিয়ে কী করে 4/10/2016 তারিখে গিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেকশন কমিটি তৈরি হলো? এটা কি আদৌ সম্ভব? বস নিশ্চয় সম্ভব নয়। দেন প্রসিডিওরে চলেছে 8/5 যে সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল। তো যে 8/5 কাউন্সিল ওয়াইজ প্যানেল হয়ে যাওয়ার কথা, যেটা কিনা সিলেকশন কমিটি করবে, আমি ধরলাম থার্ড পার্টি এজেন্সি করেছে, সেটাও বৈধ ধরে নিলাম তর্কের খাতিরে, সেটাই তো পরিষ্কার লেখা আছে যে জেনারেল এবং SC/ST OBC কম্প্রাইজিং করে আনরিজার্ভ সিট বা জেনারেল বা ওপেন ক্যাটাগরি সিটটা তৈরি করতে হবে। এরা দেখাতে পারবে যে কোনো একটা ডিপিএসসির আন্ডারে যে প্যানেল, অলরেডি LK গুপ্ত বলে রেখেছেন যে এই প্যানেলগুলো অ্যানেক্সড হচ্ছে বিভিন্ন রিট পিটিশনে, সেটা যদি সত্যিই বৈধ হয়, তার কোনো একটা অংশে আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিটে আদৌ কি আছে? শুধু জেনারেল মানে শুধু জেনারেলই আছে, জেনারেল মানে যে সবাইকে নিয়ে MRC ক্যান্ডিডেটকে নিয়ে যে একটা জেনারেল লিস্ট তৈরি হবে, সেটা কোথায়? আদৌ কি সেটা তৈরি হয়েছিল? হয়নি। সেটা ভলিউম 1 পেজ নাম্বার 116 PTR রুলস 2016 মধ্যে রয়েছে। এটা একটা অংশ গেল। দেন আর একটা অংশ আপনাদের দেখাবো, দেখলে অবাক হয়ে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে, যেটা অবশ্যই আর্গুমেন্টে উঠে আসবে, রুল 85B তার সাব রুলস 4 তার নোট 1, যেখানে অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল ফর কাউন্সিলিংয়ে বসানোর জন্য সমস্ত প্রার্থীকে, বিশেষ করে রিজার্ভ যে সমস্ত প্রার্থীকে, নোট 1-এ কী আছে পরিষ্কার, নোট 1 তো এবার তো চোখ খুলে যাবে। কারণ এই যে প্যানেলগুলো যেগুলো বলছে, অলরেডি প্যানেল বিভিন্ন দেওয়ালে টানানো হয়েছিল ডিপিএসসির। প্রথম কথা হচ্ছে, ডিপিএসসির এতটা জায়গা আছে, প্রত্যেকটা আমি ধরে নিলাম ডিপিএসসির জায়গা আছে, যে বিভিন্ন জায়গায় যেমন তান্ত্রিকের এই সমস্ত ধানাই পানাই জিনিসগুলো যেমন অ্যাড হয়, এরাও ঠিক প্যানেলটাকে ওরকম অ্যাড আকারে দিয়েছে। তাদের সমস্ত টেকনোলজি, অনেকে বলছে SMS করে পাঠিয়েছে, সেটা একটা টেকনোলজি ইউজ করছে, বাট প্যানেল টানানোর সময় তারা দেওয়ালে টানিয়েছে সেই সত্য যুগের মতো। যাই হোক, সেটাও কনসিডার করা হলো। এবার তিনি এই সার্চ অ্যান্ড অল্টারনেটিভ প্যানেল সেট অফ প্যানেল সিলেক্টেড ক্যান্ডিডেট, পরিষ্কার দেখুন, সার্চ অ্যান্ড অল্টারনেটিভ সেট অফ প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইচ ক্যাটাগরি ইন এ কাউন্সিল শ্যাল বি প্রিপেয়ার্ড for the purpose of providing option to the reserved category candidate during counseling opted for posting as per position in unreserved category or as per position in reserved category. অর্থাৎ যে কোনো প্যানেল আপনি তুলে নিন, আপনি পাবলিক সার্ভিস কমিশনের কোনো প্যানেল তুলে নিন, বা আপনি কোনো যেটা এসএলএসটির যে প্যানেল হচ্ছে SLST প্যানেল আপনি তুলে নিন, বা এদিকে আপনি আপার প্রাইমারি, যেটা এই বেঞ্চই সেটেল করেছে, আপার প্রাইমারি যে কোনো একটা প্যানেল তুলে নিন। দেখবেন পরিষ্কার যে একজন সংরক্ষিত প্রার্থী, সে কিন্তু কমপক্ষে 2 জায়গায় অন্তত ফিচার হয়। তার কারণ হচ্ছে যে তিনি যদি আনরিজার্ভ সিট বা জেনারেল সিটের মধ্যে তিনি যদি সেখানে অবস্থান করেন, তাহলে সেই হিসাবে তিনি কোন স্কুলটা কাছাকাছি নেবেন,
বা যদি রিজার্ভ কার্ড দেখা হলো কেউ টোটাল কম্বাইন্ড জেনারেল লিস্টে তার হচ্ছে 10 রয়েছে র্যাঙ্ক, সে হয়তো তার নিজের ক্যাটাগরিতে এসসি বা ওবিসি ওবিসি বি ক্যাটাগরিতে 1-এ রয়েছে, তো 1-এ পাওয়া স্কুলটা কাউন্সিলিংয়ে প্রথমে হয়তো বাড়ির পাশে স্কুলটা সে হয়তো পেয়ে যাচ্ছে, বাট 10-এ হয়তো তার থেকে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গিয়ে স্কুল হচ্ছে। এই অপশানটা কখন আসবে, যখন প্যানেলে এই অল্টারনেটিভ প্যানেলে এই বিষয়টা মানে প্রস্ফুটিত হবে, কিন্তু সেটা কি আদৌ হয়েছে? এই যে এলকে গুপ্ত যে প্যানেল নিয়ে সাবমিশনটা দিলেন, বিচারপতিদের খাওয়ালেন, নোট অনের ফর্মুলা কোথায় ইউজ হয়েছে? নোট অনের ফর্মুলা কোথায় ইউজ হয়েছে? কোনো একটা সিঙ্গেল প্যানেলে দেখাতে পারবেন যে একজন প্রার্থী তিনি 2 জায়গায় ফিচার্ড হয়েছেন? হননি, কিন্তু রুলে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে রুল না মানলে কি হতে পারে, সেটা তো 26,000 বলুন, সম্প্রতি পাঞ্জাবের জাজমেন্ট বলুন, একাধিক উত্তরপ্রদেশের জাজমেন্ট, সমস্ত জায়গায় রুল মেনটেন না করার জন্য কিন্তু টোটাল প্যানেলটা স্যাটিসফাইড হয়েছে। এবার সেই জায়গায় সেই আগুন নিয়ে চিমনি খেলছে, কি দরকার? বলছিলেন উত্তর দিনাজপুরের একজন কাউন্সিল, উত্তর দিনাজপুরে যে সমস্ত ইন সার্ভিস তাদের কাউন্সিল বলছে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে সেখানে সাবমিশন দেওয়া। মুখ বন্ধ রাখলেই তো অনেকটা পাশ কাটিয়ে চলে যাওয়া যেত, খুঁচিয়ে তুললেন। এবার এই প্রসঙ্গগুলো আসবে এবং আলটিমেটলি যে প্যানেল বিভ্রাট, যেটা বিচারপতিরা বলছেন যে নিশ্চয়ই কোনো গ্রুপ ডি কর্মী গিয়ে দেওয়ালেটা নিয়ে দেননি, একটা সিগনেচার নিশ্চয়ই ছিল, কোনো একটা অথরিটি ছিল, কোনো একটা প্রসিডিওর ছিল। আবার এও একবারই বলে দিলেন না, একটা চিঠি করা হয়েছিল ডিপিএসসিকে যে প্যানেল আপনারা প্রকাশ করেন। দেখাতে পারবে চিঠি? নতুন করে তৈরি করতে হবে, কারণ নেই এদের কাছে। আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা ধাপে ধাপে তুলে আনবো। তো 32,000 ম্যাটারের সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট এই 2-এর এল, যেটাতে অলরেডি বিপাকে পড়ে গেছে পর্ষদ। দেখুন এখনও পর্যন্ত বিবাদী পক্ষের বলার সুযোগ আসেনি, তাতে এই পরিমাণ যদি কোলাপস করে থাকে, বাঁচাবেন কী করে 32,000 প্রাইমারি টিচারদের চাকরি? এটা হতে পারে একটা ট্রান্সপারেন্ট কিছু নেই, একটা অপবিত্র সিলেকশন, যেখানে যে ব্রেকআপটা লেগে দিয়ে তার বাইরে অনেকে চাকরি করছে, এটা তো হতে পারে না। এখন অনেকে মামলা করছে যে আমাকে প্যানেলের মধ্যে ঢোকানো হোক, আমাদের 28/11/2022 থেকে ব্রেকআপের মধ্যে ঢোকানো হোক। যে কাট অফটা দিয়েছে 23-5-এর কাট অফ, তার বাইরেও অনেকে চাকরি করছেন, মানে তার থেকে কম নাম্বার অনেকে চাকরি করছেন। এক একটা জায়গায় মানে কি বলবো, মানে কি করে রেখেছে সে ওরাই জানে। মানে একটা বিশৃঙ্খল একটা অ্যাডিশনাল 11টা অ্যাডিশনাল প্যানেল দিয়ে নিয়োগ করে চলে গেছে। হতে পারে এটা? যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এক্সামটেডের কতদিন ভিডিও বানিয়েছি, যে একজন এক্সামটেডও ওবিসি এবি পায়নি, আমি বলছি অ্যাডিশনাল প্যানেলে 380 জন যে চাকরি পেয়েছে, তার মধ্যে ওবিসি এ বি এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী চাকরি পেয়েছে। বাট আপনি ওখানে তাকান, আপনার 23-5-এর যে ব্রেকআপ তালিকা মানে কাট অফ লিস্ট, সেখানে দেখবেন এক্সামটেড নেই। এই ঘটনা ঘটিয়ে রেখেছে, দেখা যাক কী হয়।